জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের লৌকিক বিদ্যা ও অলৌকিক শক্তি। লিখছেন শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী। জয় গুরু। লৌকিক বিদ্যা 3 নম্বর, সাহিত্যবিদ্যা। শ্রী শ্রী ঠাকুর বাল্যকালাবধি সাহিত্য চর্চা করিয়া আসিয়াছেন। সাহিত্যের সকল বিভাগে তাহার সমান দক্ষতা ছিল। কি কবিতা রচনায়, কি উপন্যাস রচনায়, কি নাটক রচনায়, কি প্রবন্ধ রচনায়, কি সমালোচনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। প্রাক সন্ন্যাস জীবনে তাহার লিখিত সুধাংশুবালা উপন্যাস, তরণী সেন বধ নাটক, ভগবতীর নিকে প্রহসন এবং সন্ন্যাস জীবনে ব্রহ্মচর্য সাধন, যোগীগুরু, জ্ঞানীগুরু, তান্ত্রিক গুরু ও প্রেমিক গুরু প্রভৃতি গ্রন্থ তাহাতে সাহিত্য সমাজে সুপ্রতিষ্ঠিত করিয়াছে। পত্রিকা সম্পাদনাতেও তিনি ছিলেন অগ্রণী। 1315 সালে নিজ হাতে তিনি আর্যদর্পণ মাসিক পত্রিকার প্রবর্তন করেন এবং স্বয়ং সম্পাদক রূপে তাহার কার্য চালাইয়া যান। তিনি শান্তি আশ্রম হইতে 25/7/12 ইংরাজি তারিখের এক পত্রে লিখিয়াছেন, আর্যদর্পণ পত্রিকায় এক্ষণে প্রায় আমারই সমস্ত প্রবন্ধ প্রকাশিত হইতেছে। যে সকল প্রবন্ধে নাম নাই তাহাই আমার প্রবন্ধ বলিয়া বুঝিতে হইবে। ওই স্থান হইতে 1319 সালের 29শে শ্রাবণ এক পত্রে লিখিয়াছেন, এখানে জ্ঞানী গুরু 2য় সংস্করণ ও প্রেমিক গুরু ছাপা হইতেছে, আর্যদর্পণও চলিতেছে। সুতরাং প্রত্যহ আমার প্রুফশিট সংশোধন প্রভৃতি কার্য দেখিতে হয়। এমতাবস্থায় কোথাও যাইতে না হইলে কার্যগুলি পূজার পূর্বেই শেষ হইবে। এই চিঠিতেই প্রমাণ, ঠাকুর শুধু লিখিয়াই নিস্তার পাইতেন না, নিজে হাতে তাহাকে আবার প্রুফ সংশোধনও করিতে হইত। ইহা এক ভীষণ ধৈর্য এবং স্থৈর্যের কাজ। প্রবন্ধের টাইপ নির্বাচন ব্যাপারেও তাহার দক্ষতা ছিল অপরিসীম। কোনখানে কোন ধরনের টাইপ দিলে মানাইবে, সুন্দর দেখাইবে, এ সম্পর্কে তাহার অভিজ্ঞতা ছিল অনন্য সাধারণ। 1342 সালের আষাঢ় মাসে আর্যদর্পণ পত্রিকায় চিত্তশুদ্ধির সাধনা নামে একটি ধারাবাহিক প্রবন্ধের সূচনা হয়। উহার হেডিং দেওয়া হয় গ্রেট টাইপে এবং সাব হেডিং চিত্তশুদ্ধির আবশ্যকতা পাইকা বোল্ডে। ঠাকুর মন্তব্য করেন, গ্রেটের নিচে পাইকা বোল্ড দেওয়া ঠিক হয় নাই, স্মল বোল্ড দিলে ঠিক হইত এবং মানাইত। ঠাকুর পুরী হইতে 7/6/42 বাংলা তারিখের এক পত্রে লিখিয়াছেন, অদ্য ট্রাস্টডিডের নকল ও সভার নিয়মাবলী পাঠাইলাম। অগ্রহায়ণ মাসের মধ্যে উহা বগুড়ার কোনো প্রেসে ছাপাইয়া বাহির করিতে হইবে। ট্রাস্টডিড ও নিয়মাবলী সাধারণ টাইপে এবং হেডিংগুলি গ্রেট ও ইংলিশ টাইপে ছাপাবা। কভারের ওপর ডবল গ্রেড দিতে পারো, যাহাতে মানার মতো হয়। তোমরাই সেরূপ বিবেচনাপূর্বক কাজ করিও, সাবধানে প্রুফ দেখিও। ঠাকুরের ভাষা যে কত উচ্চাঙ্গের ছিল তাহার রচিত গ্রন্থাবলী পাঠ করিলেই বোঝা যায়। এমনকি তাহার লিখিত চিঠির মধ্যেও রহিয়াছে অপূর্ব পদলালিত্য এবং শব্দের ঝঙ্কার। তোমরা আমার মত চাহিয়েছ। এসব সামাজিক ব্যাপারে আমার মত নেওয়া ঠিক মনে করি না। সমাজের অত্যাচার সহ্য করিয়া আমার কথায় নির্ভর করিতে শিখিয়াছ কি? মূঢ়জীবের পরিহাস রসিক রসনার কটূক্তি ধৈর্যের সহিত শুনিতে অভ্যস্ত হইয়াছ কি? আমি জগতে কাহারও কথা শুনিয়া চলি না। সমাজে আমি সম্পূর্ণ স্বাধীন। সুতরাং আমার মতো সামাজিক ব্যাপারে তোমাদের গ্রহণ না করাই কর্তব্য। মৃত্যু দিয়া যাহা গঠিত, মৃত্যুই যাহার পরিণতি, তদ্বারা সুখের সম্ভাবনা কোথা? কৃষ্ণসখা পাণ্ডবগণ স্মৃতিপথে আসিলে পুরুষাকার অবসাদগ্রস্ত হয় নাকি? সীতা শৈবা চিন্তার কথা চিন্তা করিলে সুখের কথা মুখে আনিতে লজ্জা করে নাকি? তোমার আমার প্রাণ কতটুকু? আমাদের আবার সুখ দুঃখ কি? কাঁদিয়া এ জগতে আসিয়াছি, কাঁদিতে হইবে। কাঁদিতে কাঁদিতে চলিয়া যাইব। ভগবান যাহাকে যে বোঝা চাপাইয়া পাঠাইয়াছেন তাহাকে তাহা বহিতেই হইবে। তবে পরে কি হইবে তাহা ভাবিবার অবসর কই? কেবল বর্তমান, ভূত ভবিষ্যৎ নাই, কেবল অন্ধকার। সম্মুখে যাহা পাও করিয়া যাও, সম্মুখে যাহাকে দেখো আমার ভাব। যে মরে তাহাকে মরিতে দাও, যে থাকে তাহাকে বুকে জড়াইয়া রাখো। সব আমার, কেহই আপনার নহে। আমার সংসার এইরূপ, সুখ দুঃখ নিত্যসঙ্গী।
আমার শরীর এখনও বিন্দুমাত্র কমে নাই। খুব স্ফূর্তি ও আনন্দে ক্রিয়া করিয়া যাইতেছি, শান্তিতে দিন কাটিয়া যাইতেছে। প্রকৃতির লীলাভূমি কামাখ্যার এ শোভা ও সৌন্দর্যে কাহার না মন প্রাণ উধাও হইয়া যায়। এ পবিত্র দৃশ্য দর্শনে শিব ও সতীর পবিত্র প্রেমের চিত্রক্ষেত্রে চিত্রিত হইয়া যুগপৎ প্রেমানন্দে আত্মহারা হইয়া যায়। এখানকার অধিবাসী রমণীগণের কঠোর কণ্ঠের অনর্গল চিৎকারে ও ঝগড়ায় মাঝে মাঝে ব্যস্ত হইলেও এবং লোকগুলোর অর্ধগৃধ্ণতায় সময় সময় বিরক্তি আসিলেও কামাখ্যা দেবীর ডাকিনী শাকিনী ভূত প্রেত ভাবিয়া ভাবের ক্ষেত্রে তালি দিই। যোগীগুরুর একটি অনবদ্য সাহিত্য সুষমা। বর্ষাকাল, ভাবী বৃষ্টির আশঙ্কায় তালি দেওয়া একটি ছিন্ন ছত্র সংগ্রহপূর্বক অনেক বন জঙ্গল ঢিলা অতিক্রম করিয়া একটি নতুন স্থানে উপস্থিত হইলাম। সেই স্থানটি পর্বতের নিভৃত এক সৌন্দর্যময় প্রদেশ। সেখানে জনমানবের প্রসঙ্গও নাই, কেবল পাহাড়, পাহাড়ের গায়ে ঝর্ণা, ঝর্ণার কোলে নীলিম বনভূমি, বনভূমির কোলে শ্বেত পীত লোহিত কুসুমগুচ্ছ, কুসুমের কোলে সুগন্ধ আর শোভা। যোগীগুরু গ্রন্থের একটি সার্থক রচনা, কাব্যানুসারী অনুপ্রাসের সফল প্রয়োগ। শুধু কেসে বেসে কি দেশে দেশে ভেসে বেড়ালে কিছু হবে না। ভবের ভাবে না থাকিয়া ভাবের ভাবে ডুবিয়া থাকিলে সকলই সফল হয়। এরূপভাবে বাটিতে বসিয়াও বনিতা ও বেটা বেটি ঘটি বাটি লইয়া বিষয় বিভবের মধ্যে থাকিয়াও খাঁটিরূপে খাটিতে পারিলে ফলও খাঁটি। এ তীর্থ ও তীর্থ ছুটিতে সন্ন্যাসীর দলে জুটিতে বা ভণ্ডামির সাজে সাজিতে হয় না। প্রত্যুত ভস্য বা মাটি মাখিতে, জটাজুট রাখিতে, রঙিন বসন পরিতে, উপবাস করিয়া মরিতে, সংসার ধর্ম ছাড়িতে, নানা কর্ম করিতে, নানা পন্থা ধরিতে, নানা শাস্ত্র খুঁজিতে, নানা কথা বুঝিতে, পরিণামে রম্ভা চুষিতে হয় না। শুধু মালা ঝোলা লইয়া হরি বলা হইলেই, মাটি মাখিয়া চৈতন চুটকি রাখিয়া গোপীবল্লভ রব ছাড়িলে, জটাজুট রাখিয়া ভস্য মাখিয়া বোম বোম রবে হরদম গাজায় দম মারিলে, কালী কালী বলিয়া গাঙের বালিতে পড়িয়া মদ খাইলে মদনমোহনের চরণ পাওয়া যায় না। নিশ্চয় জানিবেন, বনবাসে হয় না, মনবসে হয়, তীর্থবাসে হয় না, ঘরে বসে হয়। রসে রস মিলে না, কাম থাকিলে রাম মিলে না, লোভ থাকিলে ক্ষোভ হয়, অভিমান থাকিলে পাপ অপরিমাণ, পাপ থাকিলে তাপ, কপটতা থাকিলে অপটুতা হয়, মায়া থাকিলে কায়া ছাড়ে না, বাসনা থাকিলে সাধনা হয় না, আশা থাকিলে পিপাসা বৃদ্ধি, গৌরব জ্ঞানে রৌরব নরক, প্রতিষ্ঠা প্রত্যাশা করিলে ইষ্টচিন্তা হয় না, গুরুত্ব জ্ঞানে গুরুকৃপা হয় না, গুরু না ধরিলে গুরুতর ভোগ, বাঞ্ছা থাকিলে বাঞ্ছা কল্পতরুর বাঞ্ছা করা বৃথা, অহংজ্ঞানে সোহং হবে না, কেবল ভণ্ডামিতে সকল পণ্ড। অবশেষে দণ্ডধারীর প্রচণ্ড প্রতাপে লণ্ডভণ্ড হইয়া দণ্ডভোগ করিতে করিতে চোখের জলে গণ্ড ভাসাইতে হইবে। অতএব যদি খাঁটি মানুষ হইতে ইচ্ছা থাকে, তবে মাটির দেহে অভিমান মাটি করিয়া, মাটি হইয়া মাটি চাটিয়া মাটিতে পড়িয়া খাটিতে হইবে। তাহা হইলে সব খাঁটি, মাটির দেহও খাঁটি। অন্তত মোটামুটিভাবে সব মাটি করিয়া যদি মাটির মানুষ হইতে না পারি, তবে সাধন ভোজন মাটি, মাটির দেহও মাটি, গোটা মানব জীবনটাই মাটি হইবে। প্রেমিক গুরুর উৎসর্গপত্র শ্রী শ্রী ঠাকুরের কাব্য প্রতিভার এক জ্বলন্ত নিদর্শন। দেবী, হৃদয় মন্দিরে মানস মুকুরে তুলেছি তোমার ফটো, আরও তার মাঝে কত স্থান আছে এ হৃদি নহে তো ছোট। তোমার সাধের জড় জগতের প্রীতির যতেক আছে, সকল আনিয়া দিব সাজাইয়া ওই প্রতিমার কাছে। সন্ধ্যায় উষায় শুভ্র জোছনায় রাখিব দুয়ার খুলি, নিভৃত কুটিরে হেরিয়া তোমারে আপনা যাইব ভুলি। সহস্র ওঙ্কারে জপিব তোমারে স্থাপিয়া হৃদয় পটে, শারদী শেফালি অর্পিব অঞ্জলি ওরাঙা চরণ তটে। প্রেমময়ী, তোমার প্রেম প্লাবনের পলি পড়িয়ায় না এ ঊষর হৃদি সরস হইয়াছিল? আমি অন্ধকার মাঝে দিশেহারা হইয়া ঘুরিতেছিলাম। তুমি না প্রথমে প্রেমের আলো জ্বালিয়া হৃদয় দেখাইয়াছিলে? তুমি গুরুরূপে সুপ্ত প্রাণে প্রেম বীজ উপ্ত করিয়াছিলে। সেই বীজে বৃক্ষ জন্মিয়া কিরূপ
ফুল ফল প্রসব করিতেছে, তাহার নিদর্শনস্বরূপ এই প্রেমিক গুরু পুস্তকখানি তোমার উদ্দেশ্যে নিবেদন করিলাম। আরেকটি কথা, কিন্তু রাজরাজেশ্বরীকে সে কথা বলিতে ভিখারির শতই সাহস হয় না। এই ফুলে চোখের জল মিশাইয়া তোমার পূজা না করিলে আমার যে তৃপ্তি হইবে না। এসো রসময়ী, মনোময়ী মূর্তিতে আমার হৃদয়াসনে বসিয়া পূজা লও। তোমার প্রেম পাথারে আমার প্রেম প্রবাহ মিশিয়া লয় হইয়া যাও, সিন্ধুতে বিন্দু মিলিত হোক। ওগো, তাই তোমায় ডাকি, করুণা করিয়া প্রেমে ভাসাইয়া পাষাণ গলাইয়ে যাও। আসিয়া আমার উপহার গ্রহণ করো। তোমার প্রেম ভিখারি শ্রী নলিনীকান্ত। প্রেমিক গুরু গ্রন্থে ভাষার ঝঙ্কার এবং রূপকালঙ্কারের একটি প্রকৃষ্ট উদাহরণ। যিনি শঙ্করাচার্য কিংবা গৌরাঙ্গদেবের ন্যায় সন্ন্যাসী হইয়াছেন, যাহার জ্ঞান ও ভক্তির মন্দাকিনী আমিত্বরূপ গোমুখীর মুখ বিদীর্ণ করিয়া সংসাররূপ হরজটার জটিল বর্ত পার হইয়া পৃথিবী প্লাবিত করিয়া বহিয়া যায়, যাহার উচ্ছ্বসিত বেগে নাস্তিক পাষণ্ডরূপী মত্ত ঐরাবত তৃণের ন্যায় ভাসিয়া যাইতে বাধ্য হয়, সেই সন্ন্যাসের ত্যাগমন্ত্র সমুদ্ভূত পুণ্যময় আনন্দ প্রবাহে আপনাকে ভাসাইয়া দিয়া আত্মহারাবৎ চালিত হইতে পারিলেই তাহার জীবন সার্থক হইল। তাহার সমালোচনায় একটি নমুনা। পৌরাণিকের সমাজচিত্র ছিল একরূপ, তাকে আজকালকার লেখকেরা নিজ নিজ রুচি বা ভাব অনুসারে রচনা করে কি বিশ্রী করেছে! ছি ছি, পড়তে ঘৃণা হয়। মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যকে খুব খারাপভাবে লিখেছে। রাক্ষসদের বীরত্বের কথাই সর্বত্র ভালো করে ফুটিয়ে তুলেছে। মেঘনাদের পত্নী প্রমীলা যুদ্ধে আসছিল। হনুমানের মতো বীর, যে নাকি এক লাফে শতযোজন সাগর পার হয়েছে, সে তাকে দেখে ভয়ে জড়সড় হয়ে বানরদের পিছনে লুকালো। লক্ষণ কাপুরুষের কাজ করল। রাম তো দেখে ভয়াপন্ন। এইভাবে রামচরিত্রকে আরও কত কুৎসিত করে ফেলেছে। হেমচন্দ্রের বৃত্রসংহারটা তার চেয়ে কত অংশে ভালো। বৃত্তের বীরত্ব, তার পত্নীর মহত্ব আর শচীর সতীত্ব বেশ ফুটিয়েছে। অনেকে দেবতাদের করেছে ভীরু। দেবরাজ ইন্দ্র লম্পট, সব দেবতাদের চরিত্র কলুষিত, আর দৈত্যদের অসুরদের চরিত্র বীরত্ব মহত্বপূর্ণ। আজকাল লোক চরিত্র বুঝা বিষম দায়। পাশ্চাত্য শিক্ষায় পুরুষ নারীর অবাধ মেলামেশার ফলে সমাজের কি ভীষণ ক্ষতি হয়েছে। ছেলেমেয়েদের সতীত্ব নষ্ট হচ্ছে। অভিনয়গুলিও সেই ধরনের। সতীত্বের গঙ্গাযাত্রা বলে একটা রহস্যজনক বই বেরিয়েছে। ভাই বোনের সঙ্গে প্রণয় করছে। লজ্জাজনক কথা এসব। সমাজ কলঙ্কিত, দেশ কলুষিত এ শিক্ষায়। সমাজের দুর্দশা দেখে আমি তো হতাশ হয়ে পড়েছি। এ সমাজ একেবারে অধঃপাতে গিয়েছে। শ্রী শ্রী ঠাকুর দৈনিক ও সাময়িক পত্রিকা এবং সদ্য প্রকাশিত সাহিত্য গ্রন্থের সহিত প্রতিনিয়ত সম্বন্ধ রাখিয়া চলিতেছেন। এজন্য জগতের আধুনিকতম প্রগতি বা দুর্গতির সহিত তাহার ছিল সম্পূর্ণ পরিচয়। এ জগতের এবং সে জগতের খবর ছিল সম্পূর্ণ তাহার নখদর্পণে। রাজনীতির গতিবিধির ওপর তাহার পরিপূর্ণ দৃষ্টি ছিল। তিনি আধ্যাত্মিক জগতের কারবারি বলিয়া এ জগৎকে কোনো দিন উপেক্ষা করেন নাই। 4 নম্বর, হিসাব সংরক্ষণ এবং সংকলন বিদ্যা। গভীর অধ্যাত্ম রাজ্যে এবং পুষ্পিত সাহিত্য উদ্যানে ভ্রমণ করিলেও তিনি হিসাব সংরক্ষণে এবং সংকলনে বিশেষ পারদর্শী ছিলেন। আশ্রম মঠ প্রতিষ্ঠার প্রথম যুগে তিনি নিজ হাতে অতি পরিপাটি সহকারে সমস্ত আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ করিতেন এবং শেষ জীবন পর্যন্ত আর্যদর্পণে প্রকাশ জন্য মঠ আশ্রমে সম্মিলিত বার্ষিক হিসাব সংকলন করিয়া দিয়া গিয়াছেন। ইহা তাহার ধৈর্য, স্থৈর্য, নিপুণতা এবং গণিত জ্ঞানের সামান্য পরিচয় নহে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।